নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপিরেন্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফার্স্ট অফ অল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই নতুন বছর অনেক চেষ্টা করো যেন একটা গভর্নমেন্ট জব পেয়ে যাও। তো চলো, আজকে আমাদের টপিক হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। তো বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর এটা হচ্ছে আমাদের থার্ড টপিক। তো এটার তিনটে পার্ট হয়তো আসবে। তো আজকে ফার্স্ট পার্টে হচ্ছে আমরা কিছুটা থিওরি করব। থিওরি করার পরে সেকেন্ড পার্টে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখব। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতগুলো হবে সেকেন্ড পার্টে ততগুলো করে দেবো। আর যদি সেকেন্ড পার্টে কমপ্লিট না হয় তাহলে থার্ড পার্ট আসবে। চলো, তো ফার্স্ট কোশ্চেন চলো শুরু করা যাক। কোশ্চেন না, থিওরি দিয়ে শুরু করা যাক। চলো, ও অ্যাক্সিডেন্ট কি? তো অ্যাক্সিডেন্ট হচ্ছে অজান্তে যে ঘটনা অনিয়ন্ত্রিত দুঃখজনক পরিস্থিতি নিয়ে আসে তাকে দুর্ঘটনা বলে। তো unknowingly the incident which has uncontrollable and sad consequences is called accident. তো এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের ডেফিনেশন। ঠিক আছে, এটা হচ্ছে ডেফিনেশন। তো ডেফিনেশনটা দেখে নিও। তো কজ অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, তো ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্ট ঘটে কেন? তো কেন ঘটে? Skilled human labor always works in a protective manner. Keep yourself safe. It is necessary to have knowledge of the cause of accident. In general, the main cause of accident are as follows. তো এটার মানে কি? এটার মানে হচ্ছে দক্ষ মানব সবসময় একটি প্রতিরক্ষামূলক পরিস্থিতিতে কাজ করে। নিজেদেরকে নিরাপদ রাখতে হলে দুর্ঘটনার কারণ সম্পর্কে জেনে থাকা প্রয়োজন। সাধারণত দুর্ঘটনার প্রধান কারণগুলি নিম্নরূপ। চলো, তো দুর্ঘটনার কারণগুলো কি কি চলো একবার দেখে নিই। তো এই যে কজ অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, মানে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত অ্যাক্সিডেন্ট গুলো হয় তার কারণ কি কি। তো চলো ফার্স্ট কারণ দেখা যাক। তো ফার্স্ট কারণ হচ্ছে কেয়ারলেসনেস। মানে কেয়ারলেসনেস মানে হচ্ছে ধরো কোনো একটা মেশিন চলছে, তুমি সেটার দিকে নজর না দিয়ে তুমি মোবাইলে রিলস দেখছো বা অন্য কিছু করছো, তো এটা তো একটা কেয়ারলেসনেসের উদাহরণ। তারপর হচ্ছে লস অফ ইন্টারেস্ট, মানে ধরো তোমাকে 8 ঘন্টা কাজ করতে বলে কোম্পানি তোমাকে দিয়ে 12-13 ঘন্টা কাজ করাচ্ছে, তাই তোমার তো অবভিয়াসলি তোমার ইন্টারেস্ট তো লস হবেই, তাই না? তো এই জন্য কিন্তু দুর্ঘটনা ঘটে। তারপর হচ্ছে হেস্টিনেস। হেস্টিনেস মানে কি? হেস্টিনেস মানে হচ্ছে তাড়াহুড়ো। মানে তোমাকে ধরো বললো তোমাকে আজকে 100টা প্রোডাক্ট তৈরি করতে হবে, কিন্তু কোম্পানির ক্ষমতা হচ্ছে 60টা করার, তো জোর করে তোমাকে দিয়ে 100টা তৈরি করাবে। তো সেখানে তুমি হুটোপাটার মধ্যে থাকবে, তো হুটোপাটার মধ্যে তো দুর্ঘটনা ঘটতেই পারে, তাই না? চলো নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে ইগনোরেন্স। ধরো একটা মেশিন চলছে, সাপোজ কাঠ কাটার মেশিন যেগুলো হয়, যেগুলো মিলে যেরকম চলে, তো মেশিনটা চলছে, তুমি খেয়াল করলে না বা ইগনোর করে গেলে, যে অবহেলা করে গেলে যে চলছে চলছে কি হয়েছে, তো মেশিনটাতে তোমার হাতে লেগে তোমার হাতটা কেটে গেল। তো এইগুলো তো একটা বাজে ঘটনা না? তো ইগনোরেন্স হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের কারণ। তারপর হচ্ছে কিউরিয়াসিটি। আমাদের মধ্যে দেখবে অনেকে ওভার কিউরিয়াস লোকজন থাকে, মানে কি হচ্ছে সবকিছু জানা দরকার তাদের। তো এই সবকিছু জানার জন্য তারা গিয়ে মানে ঝামেলাটা করায়। তো এইটা হচ্ছে কিউরিয়াসিটির জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তারপর হচ্ছে আনসেফ হ্যান্ড টুলস, মানে যে সমস্ত ধরো টুলস গুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো যদি জানা না থাকে, তো সেক্ষেত্রে তো একটা দুর্ঘটনা ঘটতেই পারে, তাই না? তারপর হচ্ছে আনসেফ ড্রেস। আনসেফ ড্রেস কি? দেখো এখানে আমরা ড্রেসের ছবি দিয়ে দিই। যেমন ধরো একটা লোক, দেখো একটা চোখে গ্লাসেস পড়েছে, মাথায় হ্যাট পড়েছে, তারপর হচ্ছে হাতে গ্লাভস পরেছে, পায়ে একটা বুট পরেছে, তারপরে দেখো এয়ার প্লাগস পরেছে, তারপর হচ্ছে টাই পরেনি, তারপরে টাইট স্লিভস অ্যান্ড ট্রাউজার্স পরেছে, তারপর হচ্ছে হচ্ছে রিংস পরেনি ফিঙ্গারে, আঙুলে রিং পরেনি, সেফটি শুজ পরেছে। তো এটা হচ্ছে একটা ড্রেস কোড। তো কোম্পানিতে যদি কাজ করতে গেলে এরকম একটা ড্রেস কোড করতে হয়, ঠিক আছে? দেখো যেমন একটা হ্যাট পরেছে, এবার সাপোজ লোকটা, এই ওয়ার্কারটা হ্যাটটা পরলো না, মানে
এই যে টুপিটা সেটা হচ্ছে সে পরলো না, তো সেক্ষেত্রে কি হবে, কোম্পানি তো কিছু তো ওপর থেকে পড়তেই পারে, তাই না? আর ওর কেয়ারলেসনেসের জন্য ওপর থেকে কিছু পড়তেই পারে, তো পড়ে গেলে দেখা গেলো তার মাথায় পড়লো। এবার টুপিটা থাকলে কি হবে, তার মাথাটা তো সেফ হয়ে গেল। এবার যদি সে টুপিটা না পরে, সেক্ষেত্রে কি হবে, সেই জিনিসটা এসে তার মাথায় পড়বে এবং তার কিন্তু চোট লাগতে পারে, তাই না? তো এটা হচ্ছে আরেকটা কারণ। তারপর হচ্ছে আনসেফ লেআউট। মানে আনসেফ লেআউট মানে ধরো, এটা ধরো একটা ঘর আছে, ঠিক আছে? তুমি ধরো এটা মানে সাপোজ ধরো কোম্পানির কোনো একটা ওয়ার্কশপের ঘর, তো এখানে ধরো টুলস রাখা হয়েছে, এখানে মেশিন রাখা হয়েছে, ইউজলেস পেপারগুলোকে এখানে রাখা হচ্ছে, এন্ট্রি গেট এটা, তারপর ধরো বাকি জিনিসপত্র এখানে বেশ সাজিয়ে গুছিয়ে যদি রাখা হয়, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে না। এবার সাপোজ ধরো এখানে মেশিন চলছে, আবার এখানেই হচ্ছে পুরোনো জিনিসপত্র বা ইউজলেস জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে, সেগুলো এখানে গেলে তো হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই না? বা ধরো এখানে মেশিন চলছে, এখানে কোনো ফ্লেমেবল বস্তু রেখে দিলাম, মানে ধরো দাহ্য কোনো পদার্থ রেখে দিলাম যেটা ইউজলেস, সেটা তো এই মেশিনটার হিটে এখানে আগুন লেগে যেতে পারে, তাই তো? চলো নেক্সটটা দেখা যাক। নেক্সট হচ্ছে রং মেথড অফ ওয়ার্কিং। এই যে যেমন ধরো কোনো মেশিন কিভাবে ইউজ করতে হয় সেটা যদি কারো জানা না থাকে, সে তাহলে তো ভুলভাবে ব্যবহার করবে মেশিনটাকে, তাই না? তো সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর ধরো ল্যাক অফ ক্লিনলিনেস, যেরকম ধরো বললাম এই যে এই ঘরটা যদি ধরো ইউজলেস জিনিসগুলোকে যদি এদিকে ওদিকে ছড়িয়ে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যেতেই পারে। বা ধরো যেমন ধরো ঘরের মধ্যে ধরো তার তার ইউজলেস তার পড়ে আছে, তো তারটাকে যদি তোমরা ঘরের থেকে যদি না ফেলে দাও, ওটাকে পরিষ্কার যদি না করো, তো সেক্ষেত্রে কি হবে, তারটা পায়ে বেঁধে কেউ পড়ে যেতে পারে, তাই না? কোনোটা দুর্ঘটনা ঘটতে পারে। তারপর নেক্সট হচ্ছে ল্যাক অফ ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন মানে হচ্ছে কিছু নিয়মাবলী কিন্তু পালন করতে হয় কোম্পানিতে। তো ইন্ডাস্ট্রিতে গেলে কিছু নিয়মাবলী, যেরকম ধরো হলো ঠিক টাইম মতো আসা, এরকম কিছু, যেরকম মেশিন চালানোর ক্ষেত্রেও কিছু নিয়মাবলী থাকে। যেমন ধরো অনেকে ধরো তোমরা তো আইটিআই করেছো বা বিটেক করেছো অনেকে, বা অনেকে ডিপ্লোমা করেছো, তো প্রত্যেকে তো লেদ দেখেছো ওয়ার্কশপে। তো লেদ যখন চলে, তো স্যাররা আমাদেরকে কি বলেন, যে যখন লেদ চলবে সবাই টাইগুলো খুলে রাখবে, টাই যেন লেদের ভিতরে চলে না যায়, আটকে গেলে কিন্তু বিপদ হতে পারে, তাই না? তো এরকম এই ডিসিপ্লিন গুলো পালন করতে হয়। আমরা কি করতাম, আমরা টাইটাকে জামার ভিতরে ঢুকিয়ে রাখতাম, তাই না? তো এগুলো কিন্তু ঠিক নয়, টাইটা খুলতে হবে মানে খুলতে হবে, তো খুলে রাখাটা উচিত, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে ইমপ্রপার অ্যারেঞ্জমেন্ট অফ লাইট। সাপোজ ধরো কোনো একটা ওয়ার্কশপ যেখানে কাজ হচ্ছে, সেখানে যদি ঠিকঠাক লাইট না থাকে, তুমি ধরো দিনের মধ্যেও তোমার সন্ধ্যের মতো দেখা গেলো আলো নেই, তো সেখানে তো কিছু তো পায়ে বেঁধে কেউ পড়ে যেতে পারে, বা মেশিনে কেউ দেখা গেলো চলন্ত মেশিনে কেউ হাত দিয়ে দিল, তাই না? সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তারপর হচ্ছে ইলনেস অর টায়ার্ডনেস। এটা কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে, ধরো তুমি অসুস্থ, তো বা তোমাকে 8 ঘন্টার বেশি কাজ করিয়েছে বা 10 ঘন্টা কাজ করিয়েছে, তো তুমি তো টায়ার্ড, তো সেক্ষেত্রে তোমার কোম্পানি আবার বলছে যে আরো 2 ঘন্টা কাজ করতে হবে, নাহলে আজকে টার্গেট পূরণ হবে। তো সেক্ষেত্রে তুমি তো টায়ার্ড বা তুমি অসুস্থ, তোমাকে যদি জোর করে কাজ করানো হয়, তো সেক্ষেত্রে তোমার তো মন থাকবে না, তাই না, কাজটার দিকে, তো সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে। তারপর নেক্সট হচ্ছে স্পেশাল প্রিকশন শুড নট বি টেকেন উইথ ডেঞ্জারাস সাবস্টেন্সেস। মানে সমস্ত ধরো বিপজ্জনক যে বস্তুগুলো আছে তাদের সাথে প্রিকশন, যেরকম কেয়ারফুল হতে হয়। সাপোজ ধরো যেরকম নিউক্লিয়ার, যেগুলো রেডিও অ্যাক্টিভ, যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের, বা তুমি ধরো এরকম রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু স্পেশাল মেজারমেন্ট নিতে হয়। কিরকম, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কি কেউ হাতে ধরে থাকে, যেমন ধরো আমরা লোহা, তামা, সোনা যেরকম হাতে ধরে থাকি, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কি কেউ হাতে ধরে, সেটা থেকে কিন্তু বডিতে রিয়াকশন হতে পারে। এই স্পেশাল মেজারগুলো কিন্তু নিতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে টক্সিকেশন। মানে ধরো অনেকে তো ধরো কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে, তো হচ্ছে সেখানে বিভিন্ন দূষিত গ্যাস বেরোয়, তো এই গ্যাসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটাতে পারে, ঠিক আছে?
তো এইগুলো কিন্তু ছিল ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের কিছু কজ, এছাড়া আরো কজ হতে পারে, মেইনলি এইগুলোই। চলো নেক্সট কি জিনিস দেখা যাক। নেক্সট টপিক হচ্ছে আমাদের ফার্স্ট এড। তো ফার্স্ট এড কি জিনিস? তো ফার্স্ট এড মানে কি? এর ফার্স্ট মানে প্রথম, আর এড মানে, চলো এড মানে কি সেটা দেখা যাক। On the time of sudden accident or illness, the necessary treatment given to the injured person before reaching the doctor or taking him to the hospital is called first aid. মানে মানে হচ্ছে সাপোজ ধরো কোথাও একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, সেক্ষেত্রে যেই যার সাথে অ্যাক্সিডেন্টটা ঘটেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে যে যে প্রাথমিক যে চিকিৎসাটা দেওয়া হয় সেটাকে বলা হয়েছে ফার্স্ট এড। দেখো যেমন বাংলায় লিখেছি, আকস্মিক দুর্ঘটনা বা অসুস্থতার সময় আহত ব্যক্তিকে ডাক্তারের কাছে পৌঁছানো বা হাসপাতালে নিয়ে যাওয়ার আগে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়াকে প্রাথমিক চিকিৎসা বলে, তাই তো? তো এটা হচ্ছে হাসপাতালে কিন্তু পৌঁছানোর আগে, হাসপাতালে পৌঁছে যাওয়ার পর কিন্তু ডাক্তার বা নার্স তারা দেখে নেবে ব্যাপারটা। তো ফার্স্ট এড বক্স কিরকম হয়? তো এইটা হচ্ছে ফার্স্ট এড বক্স, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট এড বক্স। কি হবে? একটা রেড সাইন থাকবে মাঝে, এই দেখো একটা রেড সাইন আছে। এক মিনিট, সেটাকে অন্য কালার দিয়ে মার্ক করি। এই দেখো একটা রেড সাইন আছে মাঝখানে, দেখতে পেয়েছো? এটা হচ্ছে ফার্স্ট এড বক্সের সিম্বল, ঠিক আছে? চলো, তো নেক্সট কি আছে আমাদের, নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে ফার্স্ট এড বক্সের মেটেরিয়াল। তো ফার্স্ট এড বক্স তো দেখলে, রোগীকে হসপিটালে নিয়ে যাওয়ার আগে কিছু আমাদের ট্রিটমেন্ট দিতে হবে, তো সেটা ফার্স্ট এড বক্সের কাজ। সেটা ফার্স্ট এড বক্সের ট্রিটমেন্ট দেওয়ার জন্য কি কি জিনিসপত্র থাকা উচিত? তো ফার্স্ট এড বক্সে যে জিনিসপত্রগুলো থাকা উচিত কি কি সেগুলো দেখে নাও। এক্রিফ্লাভিন অর মেরুকিউরোক্রোম, এটা একটা। তো এটা কি জিনিস? এটা হচ্ছে একটা অ্যান্টিসেপটিক, ঠিক আছে? অ্যান্টিসেপটিক। তো অ্যান্টিসেপটিক কি জিনিস? সাপোজ ধরো লোহাতে কেটে গেল, তো ওই জায়গাটাই তো আমরা অনেক সময় ওই স্যাভলন দিয়ে ধুই বা হচ্ছে ডেটল দিয়ে ধুই, তাই না? তো অ্যাক্রিফ্লাভিনা হচ্ছে একটা অ্যান্টিসেপটিক, ঠিক আছে? তারপর স্পিরিট অ্যামোনিয়া। স্পিরিট অ্যামোনিয়া কি? তো স্পিরিট অ্যামোনিয়াটার কাজ হচ্ছে, মানে কেউ ধরো মূর্ছা যাচ্ছে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, তো তাকে অজ্ঞান না হতে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে কি হবে? প্রিভেন্ট ফেন্টিং। ফেন্টিং, ঠিক আছে? ডেটল, ডেটলও কিন্তু অ্যান্টিসেপটিক। তারপর হচ্ছে টিনচার আয়োডিন, টিনচার আয়োডিন হচ্ছে একটা অ্যান্টিসেপটিক, ঠিক আছে? এটাও একটা অ্যান্টিসেপটিক। তারপর হচ্ছে বার্নাল। তো বার্নাল তো অনেকেই শুনেছো। তো বার্নাল কি কাজে লাগে? বার্নাল হচ্ছে কোথাও পুড়ে গেলে, পুড়ে গেলে আমরা বার্নাল ইউজ করি, তাই না? অনেকে ধরো গরমে ছ্যাঁকা লাগলো কিছুতে, সেক্ষেত্রে পুড়ে গেলে বার্নাল ইউজ করি। তারপর সাপোজ ধরো তোমরা তোমরা ধরো এলপিতে চাকরি পেয়ে গেলে, সেক্ষেত্রে তোমাদের অনেক রিলেটিভ আছে যাদের জন্য এটাও কাজে লাগবে, ঠিক আছে? তো এটা কিনে বাড়িতে রেখে দিও। চলো নেক্সট হচ্ছে স্নিফিং সল্ট। স্নিফিং সল্টটা কি কাজে লাগে? এটা হচ্ছে কনসিয়াসনেসের জন্য, অ্যারাউজ কনসিয়াসনেস, ঠিক আছে? মানে জ্ঞান ফেরাতে। কনসিয়াসনেস। তারপরে
মেডিকেটেড প্লাস্টার, হাতটা ধরো ভেঙে গেলে সেক্ষেত্রে কাজে লাগে। তারপর হচ্ছে কটন হ্যাম্প অর নেট ক্লথ, এটা কি কাজে লাগে বুঝতেই পারছো, কেটে গেলে জড়িয়ে রাখতে বা কোথাও কেটে গেলে এটা পরিষ্কার করতে। সিজার্স, নাইফ, সেফটি পিন, ঠিক আছে। এই ধরো কটনটা তুমি জড়িয়ে দিয়ে তুমি কাটবে কিভাবে কটনটাকে, এরপর ক্লথটাকে কাটতে তো হবে, নাহলে পুরো ক্লথটা তুমি হাতে জড়াতে পারবে না, তাই না, বেশি থাকলে। সেক্ষেত্রে নাইফ লাগে, আর ওটাকে আটকে রাখার জন্য সেফটি পিন লাগবে। তারপর হচ্ছে ট্রায়াঙ্গুলার অর রাউন্ড ব্যান্ডেজ, তো ছোট্ট করে কোথাও কেটে গেল সেক্ষেত্রে তোমার একটা ব্যান্ডেজ লাগবে তো, তাই না। তো যেরকম শেপের দরকার ট্রায়াঙ্গুলার বা রাউন্ড ব্যান্ডেজ। তারপর হচ্ছে মেডিসিন গ্লাস, তারপর হচ্ছে ড্র্যাপার্স, তারপর হচ্ছে ব্যাম্বু স্টিক্স, স্ট্রেচার, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এটা কোন কাজে লাগে, তো ফার্স্ট কথা চলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আগে ফর্মুলাটা দেখে নিই। তো এটা হচ্ছে KMnO4, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ফর্মুলা, ঠিক আছে। তো এটা কোন কাজে লাগে, এটা হচ্ছে একটা, ফার্স্ট কথা এটা হচ্ছে একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, এজেন্ট। আর হচ্ছে এটা লাগে মেইনলি হচ্ছে স্কিন কন্ডিশনিং এর জন্য, স্কিন কন্ডিশনিং এর। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে, এটাও জেনে রাখো, এটা ইম্পর্টেন্ট বেশ, এটা হচ্ছে কন্ডিস ক্রিস্টাল, কন্ডিস ক্রিস্টাল, ঠিক আছে, এটা মনে রেখে দেবে কন্ডিস ক্রিস্টাল কাকে বলে। তো ফার্স্ট এড বক্সে কি কি জিনিসপত্র থাকে সেটা তাহলে জানা গেল। চলো নেক্সট টপিক দেখা যাক। নেক্সট হচ্ছে বেসিক লাইফ স্পট। তো বেসিক লাইফ স্পট কি, যে ব্যক্তি প্রাথমিক চিকিৎসা দেয় তাকে ডাক্তার বেসিক লাইফ স্পট বলে থাকেন। আ পার্সন হু গিভ ফার্স্ট এড ইজ কল্ড বেসিক লাইফ স্পট বাই ডক্টরস, ঠিক আছে। তো বেসিক লাইফ স্পটটা কি কি জিনিস, এটা হচ্ছে, এটাকে তিনটে সব লেটার দিয়ে ডোনেট করা হয়, যেরকম দেখো এ বি আর সি, ঠিক আছে। এ ফর এয়ারওয়ে, বি ফর ব্রিদিং, আর সি ফর হচ্ছে সার্কুলেশন। তো এয়ারওয়েতে কি, এটাতে নিশ্চিত করা হয় যে কোনো বস্তুর কারণে শ্বাসনালী বন্ধ যেন না হয়, ঠিক আছে, শ্বাসনালী যেন বন্ধ নয়। শ্বাসনালী বন্ধ হলে কি হবে, সেই মানুষ তো নিঃশ্বাস নিতে পারবে না, তাই না, তো সেক্ষেত্রে লোকটা মারা যাবে। তারপর হচ্ছে ব্রিদিং, এতে ব্যক্তি, এই দেখো বিতে হচ্ছে, দেখো শ্বাসনালী বন্ধ কিনা চেক করা হয়। শ্বাসনালী বন্ধ চেক করা মানেই তো হচ্ছে, দেখো এটা হচ্ছে প্রথমটা শ্বাসনালী বন্ধ, দ্বিতীয়টা হচ্ছে ব্রিদিং এর সঙ্গে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যক্তির নিঃশ্বাস গ্রহণ করছে কিনা সেটা চেক করা হয়, ঠিক আছে। তুমি শ্বাসনালী চেক করার পরে কিন্তু এটা বুঝতে পেরে যাবে যে সে শ্বাস নিচ্ছে কি নিচ্ছে না। আর যদি সে শ্বাস না নেয় তাহলে তাকে কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া হয়। তারপর সি হচ্ছে সার্কুলেশন। সার্কুলেশনে হচ্ছে ব্যক্তির স্পন্দন আছে কিনা সেটা চেক করা হয়, আর না হলে তাকে সিপিআর দেয়া হয়, ঠিক আছে। সিপিআর কি, কার্ডিও পালমোনারি রিসেসিটেশন, রিসেপটিভেশন, ঠিক আছে। এটা একটু দেখে নিও, এত বড় শব্দ উচ্চারণ করতে পারলাম না, একটু দেখে নিও, ঠিক আছে। এই দেখো একটা ছবি দিয়ে দিয়েছি, যে
এবার চলো নেক্সট জিনিস কি, তো আর্টিফিশিয়াল রেসপিরেশন প্রসেস মানে এরকম, যেমন সিপিআর হচ্ছে একটা আর্টিফিশিয়াল রেসপিরেশন প্রসেস। তো সেরকম এই প্রসেসগুলো কি 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 প্রসেস আছে, তার ভিকটিম যদি ব্রিদিং না করে সেক্ষেত্রে এই প্রসেসগুলো ব্যবহার করতে হয়। তো কি কি, চারটে প্রসেস আছে কি কি, স্ক্যাফার্স মেথড, সিলভাস্টার মেথড আর ল্যাব্রড মেথড, মানে হচ্ছে মাউথ টু মাউথ রেসপিরেশন, আর হচ্ছে আর্টিফিশিয়াল রেসপিরেশন মেথড। ঠিক আছে, চলো তাহলে স্ক্যাফার্স মেথড দিয়ে শুরু করা যাক। স্ক্যাফার্স মেথডটা কি, এই মেথডের ফার্স্ট কথা এটা করা মানে ইউজ কখন করা হয়, দিস মেথড ইউজড when the victim has blister on his back। ঠিক আছে, ব্লিস্টার অন হিজ ব্যাক, তো ব্লিস্টার মানে হচ্ছে ফোস্কা, তো এটা যদি তার পিঠে যদি ফোস্কা পড়ে সেক্ষেত্রে এই মেথডটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো কি কি করা হয়, ইন দিস মেথড ভিকটিম ইজ মেড লাই ডাউন অন হিজ স্টমাক, মানে তার পেটটাকে মাটির দিকে করে হচ্ছে শুয়ে দেওয়া হয়, এ দেখো যেমন করে এখানে দেখানো হয়েছে, পেটটা মাটির দিকে করে শুয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এ থিন পিলো ইজ প্লেসড আন্ডার হিজ চেস্ট, আর তার হচ্ছে বুকের কাছে একটা পাতলা হচ্ছে বালিশ দেওয়া হয়। তো তারপর হচ্ছে নেক্সট, ইন দিস মেথড ফলোইং টু কন্ডিশন আর ইউজ টু ফিল দ্য বডি অফ দ্য ভিকটিম উইথ ব্রিথ। তার নেক্সট দুটো স্টেপে হচ্ছে তার বডিকে হচ্ছে ব্রিথ করার জন্য কন্ডিশন করা হয়। তো ফার্স্ট পজিশনে কি করা হয়, নি ডাউন নেয়ার দ্য নি of the victim with his face towards his head। তো এই দেখো এভাবে হচ্ছে নি ডাউন করে তার পায়ের কাছে নীল ডাউন করে বসা হয়। ঠিক আছে, তারপরে টার্ন হিজ হেড টু ওয়ান সাইড সো দ্যাট মাউথ অ্যান্ড নোজ রিমেন অ্যাওয়ে ফ্রম দ্য গ্রাউন্ড। এই যে তার মুখটাকে কোনো একটা দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাতে কি হবে, তার মুখটা বা নাকটা যেন কোনোভাবে যেন ক্লোজ না হয়ে যায়। সাপোজ ধরো মাটির দিকে যেন মুখ করে থাকলো, সেক্ষেত্রে তো মানে নাক বা মুখটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তাই না, বা ঠিকভাবে এয়ার ফ্লোটা হবে না। তারপরে নেক্সট স্টেপে কি আছে, প্লেস বোথ ইউর হ্যান্ডস অন দ্য ভিকটিমস ব্যাক। এদেরকে যে হচ্ছে স্কেফার্স মেথডটা যে পারফর্ম করবে তার দুটো হ্যান্ড মানে দুটো হাত ভিকটিমের পিঠের কাছে নিয়ে যাবে। ঠিক আছে, such a way the both hands remain straight, আর তার হাত দুটো হচ্ছে সোজা থাকবে, দেখো হাতটা সোজা আছে, and all four fingers meet each other and they form right angle with the thumb। এই দেখো এখানটায় হচ্ছে যেরকম ভাবে হাতটাকে চারটে ফিঙ্গার এক জায়গায় করে একটা, আর বুড়ো আঙুলটার সামনে হচ্ছে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, মানে এটা ধরো চারটে আঙুল এটা এভাবে আর বুড়ো আঙুলটা এভাবে থাকবে। ঠিক আছে, হলো, তাহলে ফার্স্ট পজিশনটা ক্লিয়ার। চলো সেকেন্ডটা কি, সেকেন্ড পজিশনটা কি তাহলে চলো দেখে নি। ইন সেকেন্ড পজিশন, while leaning forward this position apply pressure on the victim's back। এই দেখো যখন তুমি সামনের দিকে এগিয়ে আসবে তখন পিঠের উপর একটু চাপ দেবে। This cause forward pressure on the victim's diaphragm, মানে ভিকটিমের ডায়াফ্রামের ওপর তুমি একটা প্রেসার দেবে, and his lungs comes out and the air lungs comes out। ঠিক আছে, ওয়েট ফর 2 to 3 সেকেন্ড, এইভাবে প্রেসার দেওয়ার পরে তুমি 2 থেকে কিন্তু 3 সেকেন্ড হচ্ছে ওয়েট করবো আমরা, and sit down to release the pressure। এবার তারপরে হচ্ছে এরকম করে উঠে দাঁড়ানোর পরে এবার কিন্তু বসে যাবো যাতে প্রেসারটা রিলিজ হয়, মানে চাপটা। ঠিক আছে, আগেন লিন ওভার অ্যান্ড অ্যাপ্লাই প্রেসার, তারপরে আবার উঠে দাঁড়াবো এবং প্রেসার অ্যাপ্লাই করব। কিপ রিপিটিং দিস অ্যাকশন 10 to 12 টাইমস পার মিনিট। তাহলে স্কিফার্স মেথডে আমরা মিনিটে কবার এইভাবে পারফর্ম করব, এভাবে পুশ করাটা, এটা হচ্ছে 10 to 12 টাইমস পার মিনিট। ঠিক আছে, এটা থেকে কিন্তু কোশ্চেন আছে, এটা মনে রাখবে। ঠিক আছে,
এটা কতক্ষণ করব? আনটিল দ্য ব্রিদিং বিকাম নর্মাল। যে ভিকটিম তার যতক্ষণ না পর্যন্ত ব্রিদিং নর্মাল হচ্ছে ততক্ষণ আমরা এটাকে পারফর্ম করব। ঠিক আছে, এই দেখো এখানে লিখে দিয়েছে এলবো শুড বি স্ট্রেট অ্যান্ড আর্ম শুড বি পারপেন্ডিকুলার টু দ্য গ্রাউন্ড, মানে এলবো সোজা হবে আর আর্মস হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে লম্বভাবে থাকবে, তাই তো, মানে এভাবে, সরি এটা হলো না, এটা নয়, এভাবে, এটা গ্রাউন্ড, এলবোটা সোজা, ঠিক আছে, মানে উল্টোটি। তারপরে পুট দ্য ওয়েট অফ দ্য বডি অন দ্য পাম অফ হ্যান্ড, মানে তোমার বডির ওয়েটটা কিন্তু এই যে মানে হাতের তালুর উপর দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, হচ্ছে স্কিফার্স মেথড। চলো নেক্সট মেথড কি? নেক্সট হচ্ছে সিলভাস্টার্স মেথড। এটা কি? দিস মেথড ইজ ইউজ হোয়েন দেয়ার আর ব্লিস্টার অন দ্য চেস্ট। তাহলে আগেরটাই আমরা কোথায় দেখেছিলাম ব্লিস্টারটা ছিল হচ্ছে ব্যাকে, আর এটাতে কোথায়? চেস্টে। চেস্টে হলে কি করব? ব্যাকে যখন ছিল আমরা পেটটা নিচের দিকে দিয়ে শুয়েছিলাম, তাহলে যদি এবার বুকের উপর হয় তাহলে আমরা হচ্ছে ছাদের দিকে তাকিয়ে, মানে মেঝেতে যদি আমরা শুই তাহলে ছাদের দিকে যেভাবে তাকাই সেভাবে আমরা বডিটাকে করবো। এই দেখো এখানে ছবিতে দেয়া আছে, দ্য ভিকটিম ইজ মেড লাই ডাউন অন হিজ ব্যাক, মানে পিঠটা নিচের দিকে দিয়ে শোয়াতে হবে। আফটার দিস আ পিলো প্লেসড আন্ডার হিজ ব্যাক সো দ্যাট হিজ চেস্ট rises slightly and his head is slightly lowered। তো শোয়ানোর পরে হচ্ছে আমরা পিঠের কাছে একটা পিলো দিয়ে দেবো, মানে হচ্ছে একটা বালিশ দেবো। তাতে কি হবে? তার চেস্টটা একটু উপর দিকে আসবে, বুকটা, তাই না, বুকটা একটু উপর দিকে উঠে আসবে আর তার মাথাটা একটু নিচুর দিকে হয়ে থাকবে। দ্য ফলোইং টু পজিশনস আর অ্যাডপ্টেড ফর গিভিং ব্রিথ টু দ্য ভিকটিম। তাহলে এটাতে হচ্ছে দুটো পজিশন পারফর্ম করতে হবে আমাদের। কি কি? গেট ডাউন অন ইউর নিজ নিয়ার দ্য ভিকটিমস হেড। আগে আমরা তার ভিকটিমের পায়ের কাছে ছিলাম, এবার হচ্ছে তার মাথার কাছে, ঠিক আছে। টাই হাফ দ্য ফিটস অফ বোথ হিজ হ্যান্ড অ্যান্ড স্প্রেড দ্য হ্যান্ড স্ট্রেট। এই দেখো তার হাতটাকে ভাঁজ করব এবং স্ট্রেট করব। নাও স্লোলি বেন্ড বোথ দ্য হ্যান্ডস অফ দ্য ভিকটিম অ্যান্ড ব্রিং দেম টু দ্য চেস্ট। তা হচ্ছে হাতটাকে বুকের কাছে নিয়ে আসবো বেন্ড করে, ঠিক আছে। তারপরে নেক্সট পজিশন কি? ইন দ্য ফার্স্ট পজিশন অ্যাপ্লাই সাম প্রেসার অন দ্য ভিকটিমস চেস্ট। তো ফার্স্ট পজিশনে থাকা অবস্থায়, মানে হাতটা যখন বুকের কাছে থাকবে সেই অবস্থাতে আমরা কিন্তু একটু প্রেসার অ্যাপ্লাই করব, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমরা কি করব? আফটার 2 to 3 সেকেন্ড, মানে প্রেসার অ্যাপ্লাই করে কিন্তু 2 to 3 সেকেন্ড ওয়েট করব। রিমুভ দ্য প্রেসার অ্যান্ড স্প্রেড দ্য আর্মস টুয়ার্ডস হিজ হেড, ওপেন দ্য ফিস্ট, ঠিক আছে। এই দেখো প্রেসার অ্যাপ্লাই করার পরে তার হাত, যে আমরা হাতটা ভাঁজ করে রেখেছিলাম, মানে এভাবে, এই হচ্ছে ভাঁজটা ছাড়িয়ে আমরা হাতটাকে স্ট্রেট করে ধরবো, ঠিক আছে, মাথার দিকে। রিপিট দ্য অ্যাবভ অ্যাক্টিভিটি অ্যাট দ্য রেট অফ 10 to 12 টাইমস পার মিনিট। এটাও কিন্তু তাহলে হচ্ছে 10 to 12 টাইমস পার মিনিট। টিল হিজ ব্রেথ বিকাম নর্মাল, ব্রিদিং বিকাম নর্মাল। তার নিঃশ্বাস প্রশ্বাস যতক্ষণ না পর্যন্ত নর্মাল হবে ততক্ষণ আমরা এটাকে অ্যাপ্লাই করব। When pressure is applied to the victim's chest, the air inside the lungs is pushed out and the removal of pressure, fresh outside air enter the lungs। তাহলে লাংস, যখন আমরা বুকের উপর যখন প্রেসার দিচ্ছিলাম তখন হচ্ছে কি হচ্ছিল? প্রেসারের জন্য ইনসাইডের যে হচ্ছে লাংসে, মানে আমাদের ফুসফুসে যেই ফুসফুসে আমাদের হচ্ছে পুশ হচ্ছিল, তাতে যে ভেতরে যে হাওয়া মানে বায়ুটা আছে সেটা বেরিয়ে যাচ্ছিল। আর তারপরে যখন হচ্ছে হাতটা যখন স্ট্রেট করছি তখন আমাদের নতুন হচ্ছে বাইরে থেকে যেই আউটসাইড ফ্রেশ এয়ার যেটা, সেটা আমাদের লাংসে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিলভাস্টার্স মেথড। চলো নেক্সট কি? নেক্সট হচ্ছে ল্যাব্রড মেথড। কি
ইট ইজ নোন অ্যাজ মাউথ টু মাউথ রেসপিরেশন। ঠিক আছে, এটাকে মাউথ টু মাউথ রেসপিরেশন বলা হয়। ইন দিস মেথড রেসপিরেশন ইজ কমপ্লিটেড বাই ফিলিং এয়ার ডিরেক্টলি ইন দ্য মাউথ অফ ভিকটিম। মানে এই মেথডে ভিকটিমের মুখের ভেতরে আমরা ডাইরেক্ট হচ্ছে এয়ার পুশ করি, তাই তো। মাউথ টু মাউথ রেসপিরেশন ইজ অ্যাকমপ্লিশ বাই ফলোইং টু পজিশনস। ঠিক আছে, দুটো পজিশন কি কি? ফার্স্ট পজিশন হচ্ছে মেক ভিকটিম লাই ডাউন অন হিজ ব্যাক, মানে পিঠটা নিচের দিকে দিয়ে শুতে হবে। নাও পুট এ পিলো আন্ডার দ্য ভিকটিমস ব্যাক সো দ্যাট হিজ হ্যান্ডস হিজ ফেস হ্যাংস স্লাইটলি ব্যাকওয়ার্ড। এই দেখো, ঘাড়ের কাছে যদি একটু পিলো দিয়ে দিই, মানে বালিশ দিয়ে দিই, তাহলে তার মাথাটা একটু হচ্ছে পেছন দিকে হচ্ছে ঝুঁকে যাবে, তাই না? তো তারপরে নেক্সট স্টেপ কি? ক্লিন দ্য ভিকটিমস মাউথ থরলি। তো মাউথ টু মাউথ যদি দিতে হয় তাহলে তার আগে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। নাও কভার হিজ ওপেন মাউথ উইথ এ ক্লথ অ্যান্ড ক্লোজ হিজ নোজ with one hand and forcefully blow air on his mouth। তাহলে তার হচ্ছে, তার মানে তাকে হচ্ছে মুখটা ওপেন করে, মানে তাকে হা করিয়ে তার নাকটাকে আগে ক্লোজ করতে হবে, মানে নাকটাকে বন্ধ করে আমরা আমরা মাউথে এয়ার হচ্ছে ব্লো করব, তাই তো। টেক কেয়ার দ্যাট দ্য এয়ার ইজ out and his lungs expand a bit। ঠিক আছে, after letting out the air remove your mouth। তারপরে এয়ারটা বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা মাউথটা সরিয়ে নেব। কিপ রিপিটিং দ্য অ্যাবভ অ্যাক্টিভিটি অ্যাট দ্য রেট অফ 10 to 12 টাইমস পার মিনিট আনটিল ব্রিদিং কামস। তাহলে এটাও কিন্তু হচ্ছে 10 থেকে 12 বার পার মিনিট। তো তিনটে মেথডই আমরা দেখলাম, স্কেফার্স মেথড, সিলভেস্টার মেথড আর হচ্ছে ল্যাব্রভ মেথড। তো এটাতেও তিনটেতেই হচ্ছে আমাদের কিন্তু 10 থেকে 12 বার পার মিনিটে করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে ল্যাব্রভ মেথড। তো এটা কি? আউট অফ দ্য অ্যাবভ 3 মেথড, থার্ড মেথড ইজ বিকামিং মোর প্রিভেন্ট বিকজ দিস মেথড ক্যান বি স্টার্টেড ইমিডিয়েটলি। তার মানে হচ্ছে এই যে ল্যাব্রড মেথড যেটা, সেটা কিন্তু আমরা একদম ইমিডিয়েট, মানে আমরা সঙ্গে সঙ্গে স্টার্ট করতে পারি। অ্যালং উইথ দিস ইট ইজ অ্যান এফেক্টিভ মেথড। এটা হচ্ছে একটা এফেক্টিভ মেথড। ইট ইজ নট নেসেসারি টু কন্টিনিউ ইট ফর আ লঙ্গার টাইম, while ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মেথড মে হ্যাভ কন্টিনিউড ফর মোর দ্যান অ্যান আওয়ার। মানে প্রথম দুটো মেথড কিন্তু আমাদের 1 ঘন্টারও বেশি আমাদের করতে হতে পারে, কিন্তু এটা অতটা করতে হয় না মাউথ টু মাউথ মেথডটা, কিন্তু এটা অনেক বেশি এফেক্টিভ। ঠিক আছে, তো বোঝা গেল। চলো নেক্সট দেখা যাক। নেক্সট কি? থ্রু আর্টিফিশিয়াল রেসপিরেশন ইনস্ট্রুমেন্ট, মানে কোন একটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে আমাদের এয়ার ব্লো করতে হবে। দ্য এয়ার কামস টু দ্য চেম্বার আফটার বিং ফিল্টার্ড থ্রু দ্য রাবার। মানে হচ্ছে এইখান থেকে হচ্ছে চেম্বারে আসবে, এই জায়গা থেকে রাবার ভালভটার থেকে চেম্বারে আসবে ফিল্টার হওয়ার পরে। ঠিক আছে, হেয়ার ইনলেট অ্যান্ড আউটলেট ভালভস আর ফিটেড। দেখো এখানে ইনলেট ভালভ আর আউটলেট ভালভ দেয়া আছে। অ্যান্ড ক্লোজ বাই প্রেসিং অ্যান্ড রিলিজিং দ্য রাবার। তাহলে হচ্ছে এটাকে, রাবারটাকে প্রেস করলে তারপর হচ্ছে ক্লোজ হবে। ঠিক আছে, আন্ডার দিস এয়ার ইজ এন্টার্ড ইনসাইড দ্য ভিকটিম থ্রু এ মাস্ক প্লেসড অন দ্য ভিকটিমস মাউথ। এই দেখো রাবারের যে মাস্কটা, এটা হচ্ছে ভিকটিমের মুখের কাছে প্লেস করা হয়। It is very simple process. In this rubber valve is operated 15 to 20 times in a minute। তাহলে রাবার ভালভটা কতবার ইউজ করা হয়? 15 থেকে 20 বার পার মিনিট। ঠিক আছে, তো এই টাইপের একটা মেশিন থাকে, যেটা দিয়ে হচ্ছে আমরা আর্টিফিশিয়ালি
রেসপিরেশন করাতে পারি। তো এটা একটা টপিক গেল। চলো নেক্সট দেখা যাক, নেক্সট কি হচ্ছে ইলেকট্রিক শক। তো ইলেকট্রিক শক কি জিনিস? সাধারণত যখন মানুষের শরীরে 90 ভোল্টের বেশি ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হয় তখন আমরা একটি শক অনুভব করি, একে বৈদ্যুতিক শক বলে। যে সংবেদনশীল সেক্টর যেখানে কাজ করে যথাক্রমে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, মানে 90 ভোল্টের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে আমরা কিন্তু শক অনুভব করি, ঠিক আছে। তো চলো এটা কি কি দেখা যাক ইলেকট্রিক শকটা। ড্যামেজ কজ টু হিউম্যান বডি বাই অ্যান ইলেকট্রিক শক, মানে বিদ্যুতিক শক দ্বারা মানুষের শরীরে কি কি ক্ষতি হতে পারে। তো কি কি ক্ষতি হতে পারে? এটা হচ্ছে শরীরে ফোসকা হতে পারে, মানে দেয়ার মে বি ব্লিস্টার্স অন দ্য বডি, দ্য ফ্লেশ অফ এনি পার্ট মে গেট বার্নড, মানে শরীরের কোনো অংশের মাংস পুড়ে যেতে পারে। ব্লাড ফ্লো মে অকার, রক্ত প্রবাহ ঘটতে পারে, মানে শরীরে ইন্টারনাল ব্লিডিং যেটাকে বলে। দেয়ার মে বি, বা হচ্ছে এমনিও রক্ত বেরোতে পারে। দেয়ার মে বি অবস্ট্রাকশনস ইন ব্রিদিং, শ্বাসকষ্ট হতে পারে। পার্সন মে ফেন্ট, মানে ব্যক্তি অজ্ঞান হতে পারে। এ পার্সন ক্যান ডাই ডিউ টু কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে ব্যক্তির মৃত্যু হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, টেবিল রিলেটেড টু এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট অন হিউম্যান বডি। তো কত অ্যাম্পিয়ারের কারেন্ট হিউম্যান বডি সহ্য করতে পারে, বা তার বেশি কত অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হলে বডিতে কি কি হয়, তো সেটা একটা চার্ট দিয়েছে, সেটা চলো দেখে নিয়ে যাক। তো 1 থেকে 8 মিলি অ্যাম্পিয়ার যদি হয়, ইট শক ইজ ফেল্ট বাট নট পেনফুল। তো এটা শক আমরা অনুভব করতে পারবো, কিন্তু এটা পেনফুল নয়। ইট মিনস হিউম্যান ক্যান টলারেট ইট। তাহলে 1 থেকে 8 মিলি অ্যাম্পিয়ার কিন্তু মানুষের বডি টলারেট করতে পারে। 8 থেকে 15 মিলি অ্যাম্পিয়ার যদি হয়, পেনফুল শক। তো আগেরটা কিন্তু পেনফুল ছিল না, এটা কিন্তু পেনফুল শক। বাট মাসকুলার কন্ট্রোল ইজ নট লুজ, তাহলে মাসেলসের কন্ট্রোল কিন্তু লুজ হয় না। তারপরে 15 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার যদি হয়, পেইনফুল শক, এটাও কিন্তু পেইনফুল, যত উপরে যাবে তত পেইনফুল বেশি হবে। মাসেল কন্ট্রোল এফেক্টেড, মানে মাসেলের কন্ট্রোল কিন্তু এফেক্ট হয়। সো হিউম্যান ক্যানট টলারেট ইট। তো 15 থেকে 20 অ্যাম্পিয়ার কিন্তু মানুষের বডি টলারেট করতে পারে না, এটা মনে রাখতে হবে। এইটা 15 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার। তারপরে 20 থেকে 50 সিভিয়ার মাসেল কন্ট্রাকশন অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টি। 50 থেকে 100 মিলি অ্যাম্পিয়ার সিরিয়াস কন্ট্রাকশন অফ হার্ট মাসেল, মানে হৃৎপিণ্ডের মাসেল যেগুলো সেগুলোও কিন্তু কন্ট্রাকশন হয়। পসিবলি ডেথ, নো নোন রেমেডি, তার মানে কোন রকমের কোনো কিছু, মানে কোনো এর কোনো হচ্ছে কোনো ট্রিটমেন্ট নেই, এদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো 50 থেকে 100 মিলি অ্যাম্পিয়ার, 100 মিলি অ্যাম্পিয়ার অ্যান্ড অ্যাবভ সিভিয়ার বার্ন, মানে ভীষণভাবে পুড়ে যেতে পারে। আর স্টপেজ অফ হার্ট অ্যান্ড ডেথ সার্টেন, মানে 100 মিলি অ্যাম্পিয়ারের ওপর যদি হয় তাহলে কিন্তু মৃত্যু হবেই, ঠিক আছে। তো এটা একটা টেবিল ছিল। চলো নেক্সট দেখা যাক, নেক্সট কি আছে। সেফটি রুল ফর ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিক যদি আমরা বিদ্যুৎ ব্যবহার করি সেক্ষেত্রে কি কি সেফটি নিয়ম মানতে হয়। The main switch of electricity should be installed near the machine and the operator, মানে বৈদ্যুতের মেন সুইচ যেটা তার মেশিন এবং অপারেটরের কাছে নিতে হবে, ঠিক আছে। মানে ধরো আমার একটা, সাপোজ ধরো তোমার ল্যাপটপ, যেটা তোমার ল্যাপটপটাকে তুমি তো চার্জ দেবে, তো তোমার সুইচটা যদি ল্যাপটপের কাছে আসে তোমার সুবিধা, তাই না। এখন তুমি দেখা গেল একতলার ঘরে বসে তুমি ল্যাপটপ নিয়ে পড়াশোনা করছো, তোমাকে সুইচ দিতে হচ্ছে দোতলার ঘর থেকে এসে, তো সেটা কি ভালো লাগবে? অবশ্যই না। আবার অনেক সময় দেখা গেল বাজ পড়ছে, তখন তোমার কি মনে হবে যে বাড়িটা ঠিকঠাক আর্থিং নেই, ল্যাপটপের খুলে রাখি, চার্জ বা সুইচটা বন্ধ করে দিই। সেক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের একতলা থেকে দোতলা বা দোতলা থেকে একতলায় গিয়ে আমাদেরকে বন্ধ করতে হবে। তো যাই হোক, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এবার ল্যাপটপে চার্জ যখন দিচ্ছে তখন তো প্লাগ খুলে দিলেই চার্জ বন্ধ হয়ে যাবে, তাই না। চলো নেক্সট হচ্ছে উইদাউট ইউজিং দ্য প্লাগ
দ্য মেশিন শুড নট বি অপারেটেড বাই কানেক্টিং দ্য ইলেকট্রিক ওয়্যার ডিরেক্টলি টু দ্য প্লাগ। মানে প্লাগ ব্যবহার না করে সরাসরি প্লাগের সাথে বৈদ্যুতিক তারের সংযোগ করে মেশিন চালানো উচিত নয়। মানে প্লাগ ব্যবহার না করে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু মেশিন চালানো উচিত নয়। এ ফায়ার এক্সটিংগুইশার কন্টেইনিং কার্বন টেট্রাক্লোরাইড, এইটা মনে রাখবে, কার্বন টেট্রাক্লোরাইড শুড বি ইউজ টু এক্সটিংগুইশ দ্য ফায়ার ইন দ্য ইলেকট্রিক ওয়্যার। মানে বৈদ্যুতিক যে সমস্ত আগুনগুলো লাগে সেগুলো কিন্তু আমরা নেভাতে গেলে এই জিনিসটা লাগে, কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এটা শর্ট ফর্ম হচ্ছে CTC। এটা থেকে কিন্তু অনেক কোশ্চেন এসছে। ঠিক আছে, যখন PYQ গুলো করাবো তখন বুঝতে পেরে যাবে। বৈদ্যুতিক তারে আগুন নেভাতে কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে। তারপর if any electrical wire rubbing on the moving part is seen, then electrician should be called and rectified immediately। মানে ধরো কোনো একটা মেশিনের চাকার মতো কিছু ঘুরছে, তার সাথে একটা মানে লাইট তার, ধরো কারেন্ট যাচ্ছে, সেটা ধরো ঘষা খাচ্ছে। তো ঘষা খেলে কি হবে, ওই যে তারের যে কোটিংটা তো উঠে যাবে। কোটিংটা উঠে গিয়ে যদি তারটার সাথে ভেতরে যেই তামার তার বা অ্যালুমিনিয়ামের যে তারগুলো আছে সেগুলোর সাথে যদি মেশিনটা যদি টাচ হয়ে যায়, তাহলে তো পুরো মেশিনটাই তো তাহলে কারেন্ট চলে আসবে, তাই না? সেক্ষেত্রে যদি কেউ মেশিনটাকে টাচ করে তখন তো শক লাগবে। তো সেই জন্যই চলমান কোনো অংশে কোনো বৈদ্যুতিক তার যদি ঘষা খেতে দেখা যায়, সেক্ষেত্রে ইলেকট্রিশিয়ানকে ডেকে নিয়ে আসতে হবে এবং সেটাকে সংশোধন করতে হবে। তারপর in case of any electrical fault, the artisan should inform about it to its senior officer। তাহলে বৈদ্যুতিক ত্রুটির ক্ষেত্রে কারিগরকে তার উচ্চতন কর্মকর্তাকে জানাতে হবে। মানে কোনো যদি বিদ্যুতে যদি ফল্ট আসে লাইনে, তো উপরতলার লোককে কিন্তু জানাতে হবে। ঠিক আছে, এমন না যে আমি নিজে নিজে একটা কিছুভাবে ঠিক করে দিলাম, মানে সাময়িক কাজ চলার মতো, সেটাকে পুরোপুরি কিন্তু ঠিক করাতে হবে। সেই জন্য উপরতলায় আগে ইনফর্ম করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কি, নেক্সট হচ্ছে ফায়ার। ফায়ার মানে কি? ফায়ার মানে আগুন। তো ফায়ার হচ্ছে আমরা কোথা থেকে দেখেছি, পুষ্পা, ফ্লাওয়ার নেই ফায়ার হ্যামে, তাই না? চলো, ফায়ারে কি দিয়েছে, ফায়ার ইজ এ কেমিক্যাল রিয়াকশন, মানে এটা একটা রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, অকার ইন কন্ট্রাক্ট উইথ ফ্লেমেবল অ্যান্ড সাবস্টেন্স অ্যান্ড হিট অ্যান্ড অক্সিজেন। তো কি কি লাগে? দাহ্য পদার্থ, তাপ ও অক্সিজেনের সংস্পর্শে ঘটে। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর দ্য প্রোডাকশন অফ ফায়ার, মানে আগুন লাগার জন্য কি কি লাগে। তো নিশ্চয়ই পুষ্পাকে লাগে না, কি কি লাগে সেটা দেখে নি। চলো, লাগে হচ্ছে ফিউয়েল লাগে, মানে দাহ্য কোনো পদার্থ, হিট লাগে আর অক্সিজেন লাগে। অক্সিজেন ছাড়া তো জানি আমরা আগুন জ্বলে না, তাই না? তারপর ধরো কোনো রকম দাহ্য পদার্থ ছাড়াও আগুন জ্বলে না। তারপর হচ্ছে হিট, যেরকম, এবার হিটটা কি, যেমন ধরো অনেকে শুনেছো বনে দাবানল লাগে, শুনেছো তো অনেকেই। তো সেক্ষেত্রে কি হয়, গাছে গাছে ঘষা লেগে কিন্তু হচ্ছে আগুনটা জ্বলে, তাই না? এখানে তো ওখানে মানে বনে তো কেউ কেরোসিন বা পেট্রোল দিয়ে আসছে না, তাই না? তাহলে হচ্ছে কাঠে কাঠে ঘষা লেগে হচ্ছে সেখানে একটা হিট তৈরি হয়, হিটের থেকে আগুনটা লেগে যায়। তো তারপর চলো দেখা যাক। Thus, in the absence of any one of the above three factors, the fire blow out। মানে তো উপরে তিনটের মধ্যে যে কোনো একটা হলেই আগুন জ্বলে উঠতে পারে। Cause of fire, following are the cause of fire। তো ফায়ারের কারণ কি, লুজ কানেকশন অফ পাওয়ার কেবল, মানে যে ধরো কেবিলটায় ধরো ইলেকট্রিক বোর্ডের সাথে লাগানো হচ্ছে, এটা লুজ কানেকশন আছে, তো সেখানে তো স্পার্ক হয়, তাই না? তো অনেকেই আমরা শুনেছি ট্রান্সফরমার বাস্ট করে। তারপর দেখবে অনেক ট্রান্সফরমারের উপরে দেখবে একটা আওয়াজ হয়, তারপর হচ্ছে রাত্রিবেলা দেখতে পাবে, যদি ভালো করে লক্ষ্য করো দেখবে অনেকে অনেক সময় স্পার্কের যে আগুনটা সেটা দেখা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাবসেন্স অফ অয়েল ইন দ্য ফাস্ট মুভিং পার্ট, মানে কোনো মেশিনের যদি দ্রুত কোনো ধরো কোনো একটা পার্ট ধরো মুভ করছে, কোনো একটা অংশ মুভ করছে, তো সেক্ষেত্রে হচ্ছে সেখানে যদি অয়েল না থাকে, সব থেকে ভালো বুঝতে পারবে গাড়ির গিয়ার যেগুলো,
আমরা বলি না গিয়ারে তেল দিতে হবে, তারপর হচ্ছে ব্রেক অয়েল দিতে হয়, তাই না? তো ব্রেক অয়েল যদি না থাকে সেক্ষেত্রে কি হবে, ওইটা মানে প্যাডগুলো ঘষা খেয়ে কি হবে, মানে খুব কিন্তু হিট তৈরি হবে, তো সেক্ষেত্রে আগুন লেগে যেতে পারে। তো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট অর ওভারলোড, তাহলে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলে বা ওভারলোড হলে কিন্তু আগুন লাগতে পারে। তারপর হচ্ছে প্রেজেন্স অফ ফ্লেমেবল মেটেরিয়ালস, মানে ধরো যেখানে সেখানে ধরো আমরা দাহ্য পদার্থ রেখে দিয়েছি, পেট্রোল, কেরোসিন, ডিজেল, এই সমস্ত জিনিস, বা গ্যাসোলিন রেখে দিয়েছি, তো সেক্ষেত্রে তো একটুখানি কিছু অন্য মানুষ হলে আগুন লেগে যেতে পারে। স্মোকিং ইন ফ্যাক্টরি, মানে অনেক দেখবে ফ্যাক্টরি ওয়ার্কাররা দেখবে স্মোক করে, বা অনেকেই স্মোক করে, তো ফ্যাক্টরির ভেতরে যেন স্মোক না করে। দেখবে অনেক সাইনবোর্ড দেয়া থাকে, একটা এরকম দেখবে একটা সিগারেটের সাইন দিয়ে, এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, তো এরকম একটা গোল একটা বোর্ড, সেখানে এরকম করে কাটা থাকে, যাতে এর মানে হচ্ছে স্মোকিং ইজ নট অ্যালাউড। তো সাইনটাও ঠিকঠাক করে আঁকতে পারলাম না, তো পরে চলো সাইনগুলো আছে পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ফ্যাক্টরির মধ্যে স্মোকিং যদি করে বা কোনো রকম, শুধু স্মোক না, সাপোজ ধরো ধূপকাঠিও জ্বালিয়েছে, ধূপকাঠি থেকেও আগুন লাগতে পারে, তাই না? চলো নেক্সট হচ্ছে প্রেজেন্স অফ এক্সপ্লোসিভস, মানে এক্সপ্লোসিভ মানে হচ্ছে ধরো বিস্ফোরক, যেরকম ধরো অনেকেই তো নিউজে শুনেছো যে বাজির কারখানায় আগুন লেগে গেছে, তাই না? তো এক্সপ্লোসিভের থেকেও আগুন লাগতে পারে। ডিউ টু ইলেকট্রিক শকের থেকেও আগুন লাগতে পারে, মানে ধরো লুজ কানেকশন বা স্পার্ক যদি হয় সেক্ষেত্রে আগুন লেগে যাবে। ল্যাক অফ টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম ইন হিটার্স, তো হিটার তো হচ্ছে গরম হবেই, এবার সেক্ষেত্রে যদি আমাদের টেম্পারেচার যদি কন্ট্রোল না করা হয়, ও একটা নির্দিষ্ট লেভেল অবধি তো হিটার সহ্য করতে পারে, তারপর তো আর সহ্য করতে পারবে না, তো সেক্ষেত্রে কি হবে, ওটা আগুন লেগে যাবে, তাই না? তো একটা টেম্পারেচার কন্ট্রোল আমাকে দিতে হবে। সাপোজ ধরো একটা মেশিন আছে, যে মেশিনটা 100°C অবধি সহ্য করতে পারে, তো আমরা এখানে একটা টেম্পারেচার কন্ট্রোল ডিভাইস লাগাবো, সাপোজ টিডি লিখে দিলাম, তো সেটা কি করবে, 100°C পর্যন্ত টেম্পারেচার গেলেই হচ্ছে কাট করে দেবে, ঠিক আছে? যদি টেম্পারেচার কন্ট্রোল ডিভাইসটা যদি না থাকে, তাহলে কি হবে, হিটটা তো বাড়তেই থাকবে, 100-র উপরে দেখা গেল 150 হয়ে গেল, তো সেক্ষেত্রে কি হবে, মেশিনটা তো পুড়ে যাবে বা আগুন লেগে যাবে, তাই না? তো সেরকমই। চলো নেক্সট হচ্ছে অয়েল স্টেইনড রেজেস স্ক্যাটার্ড এভরিওয়্যার, ঠিক আছে? তো নেক্সট চলো দেখা যাক। নেক্সট হচ্ছে টাইপ অফ ফায়ার মেথড অ্যান্ড এক্সটিংগুইশার ক্যাটাগরি রিলেটেড টেবিল, তার মানে আগুনের ধরন, তারপর হচ্ছে কি ভাবে আগুনটা নেভানো যেতে পারে, আর হচ্ছে কি টাইপের, তাই তো? তো চলো, এটা ইংলিশে আছে, আর একটা টেবিল আমি বাংলাতেও তৈরি করেছি। তো এই দেখো, আগুনের প্রকারভেদ কি, কার্বনেশিয়াস আগুন, বা যেমন কাঠ, কাগজ, কাপড়, পাট, কয়লা ইত্যাদির কারণে যে আগুন লাগে সেটা তো এইটাকে কি বলা হয়, এইগুলো থেকে যদি আগুন লাগে, কাঠ, কাগজ, কাপড়, পাট, এই দেখো কাঠ, কাগজ, কাপড়, পাট, কয়লা, এগুলো থেকে যদি আগুন লাগে, এগুলোকে আমরা বলবো ক্লাস এ এর আগুন, ঠিক আছে? তো এগুলোকে কিভাবে নেভাতে হয়, এগুলোকে নেভাতে হয় হচ্ছে জল, বালি বা মাটি দিয়ে আগুন নিভিয়ে ফেলা যায়, ঠিক আছে? সাপোজ ধরো কাপড়ে জল লাগলো, মানে সরি কাপড়ে আগুন লাগলো, সেক্ষেত্রে তো আমরা জল দিয়ে নেভাই, তাই না? তারপর ধরো কাঠ কয়লায় আগুন লাগলো, সেক্ষেত্রে আমরা বালি বা মাটি বা জল তিনটে দিয়ে নেভাতে পারি। তো এগুলো হচ্ছে ক্লাস এ এর। তারপর হচ্ছে তেলের আগুন, তেলের হচ্ছে যেমন কেরোসিন, ডিজেল এবং পেট্রোলের আগুন, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ক্লাস বি এর, ঠিক আছে? তার মানে লেভেল আপ হয়েছে। এতে আমরা কি ইউজ করি, ফোম অগ্নি নির্বাপক এবং CO2 নির্বাপক, ঠিক আছে? তার মানে হচ্ছে ফোম টাইপের, এটাকে আমরা নেভানোর জন্য ব্যবহার করে থাকি। এখানে কিন্তু হচ্ছে পেট্রোলে আগুন লাগলে কিন্তু হচ্ছে আমরা জল দিয়ে নেভাতে পারবো না, বা বালি বা মাটি দিয়ে নেভাতে পারবো না, তখন আমাদেরকে ফোম টাইপ হচ্ছে অগ্নি নির্বাপক ব্যবহার করতে হবে, বা CO2 নির্বাপক, ঠিক আছে?
তারপরে হচ্ছে গ্যাসীয় আগুন, যেমন ধরো প্রোপেন, বিউটেন এবং এলপিজি ইত্যাদির কারণে লাগা আগুন যেগুলো, তো সেগুলোকে আমরা কি বলি, ক্লাস সি এর আগুন। এই ধরনের আগুন নেভানোর জন্য রাসায়নিক CO2 বা হ্যালোন ইত্যাদি ব্যবহার করা হয়। ঠিক আছে। তারপর হচ্ছে বৈদ্যুতিক আগুন। বৈদ্যুতিক আগুন হচ্ছে বৈদ্যুতিক তার, সরঞ্জাম, ধাতব পদার্থ ইত্যাদির কারণে আগুন যেটা লেগেছে সেটা হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে ক্লাস ডি এর আগুন। ঠিক আছে। এই ধরনের আগুন নেভাতে সিটিসিটা কি একটু আগে দেখে আসলাম, কার্বন টেট্রাক্লোরাইড অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়, শুকনো বালিও ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে। তো অনেকে কারো যদি বাংলায় প্রবলেম হয়ে থাকে, তো এই দেখো এখানে আমি ইংলিশের টেবিলটা করা আছে, এটাও দেখে নিতে পারো। হ্যাঁ দেখো, কার্বনেসিয়াস ফায়ার লেভেল ক্লাস এ এর ফায়ার হচ্ছে ওয়াটার, স্যান্ড অ্যান্ড সয়েল। তারপর হচ্ছে অয়েল ফায়ার হচ্ছে এটা ক্লাস বি এর ফায়ার, এটা CO2 এক্সটিংগুইশার ইউজ করা হয়ে থাকে। তারপর হচ্ছে গ্যাসিয়াসের ক্ষেত্রে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে হচ্ছে ক্লাস সি এর ফায়ার। ঠিক আছে। এটা হচ্ছে কেমিক্যালস লাইক CO2 আর হ্যালোন। হ্যালোনটা কি জিনিস, হ্যালোনটা পরে বোঝাবো। ঠিক আছে। ইলেকট্রিক ফায়ার, এবার দেখো ইলেকট্রিক ফায়ার এটাকে হচ্ছে ক্লাস ডি এর ফায়ার বলা হয়। ঠিক আছে। এই ক্লাসিফিকেশনগুলো কিন্তু খুব জরুরি, ক্লাসিফিকেশনগুলো থেকে কিন্তু কোশ্চেন একটা থাকবেই, মানে কনফার্ম থাকবে, এটা দেখে নেবে। এই দেখো সিটিসি ফায়ার এক্সটিংগুইশার, সিটিসি মানে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, এটা মনে রাখবে। তারপর হচ্ছে ড্রাই স্যান্ড অলসো ইউজ, ক্যান অলসো বি ইউজ। ঠিক আছে, ইউজ করা যেতে পারে। তো বাংলা ইংলিশ দুটোরই আছে, টেবিল আছে। চলো নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার ইকুইপমেন্ট, মানে হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র। তো অগ্নি নির্বাপক যন্ত্র কি কি, সেটা হচ্ছে দেখো বাকেটস ফিল্ড উইথ স্যান্ড, মানে বালতি ভর্তি বালি, কার্বন ডাই অক্সাইড, CO2 টাইপ ফায়ার এক্সটিংগুইশার। আচ্ছা, টুটা কিন্তু পাশে হবে না, CO2 এরকম হয়, CO2টা পায়ের কাছে। ঠিক আছে। টাইপস অফ অ্যাপারেটাস কন্টেইন সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি, NaHCO3। ঠিক আছে। সলিউশন অ্যান্ড গ্যাস বোতল কন্টেইনিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, H2SO4। H2SO4টাও কিন্তু এরকম হবে, H2টা পায়ের কাছে, SO4টা পায়ের কাছে। এই দেখো এখানে লেখা আছে 2NaHCO3 প্লাস 2H2SO4, Na2SO3, 2H2O আর 2CO2। ঠিক আছে। এটা কি তাহলে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড টাইপ হচ্ছে এক্সটিংগুইশার, CO2 টাইপ এক্সটিংগুইশার। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা থেকেও কিন্তু অনেক কোশ্চেন এসছে। তারপর হচ্ছে ফোম টাইপ এক্সটিংগুইশার, তারপর হচ্ছে ওয়াটার বেস এক্সটিংগুইশার, হচ্ছে ওয়াটার ফিল্ড এক্সটিং, যেটাতে জল দেয়া থাকে। ঠিক আছে। ড্রাই পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার, carbon tetrachloride type fire extinguisher. It is filled with liquid called carbon tetrachloride, CCl4 বা BFC. ব্রোমোক্লোরিডিন ফ্লুরো মিথাহেন। ঠিক আছে, BFCটা দেখে নেবে কি জিনিস, এটা উইথ এয়ার প্রেসার। তারপর হচ্ছে সোডা অ্যাসিড এক্সটিংগুইশার। তারপর চলো নেক্সট কি জিনিস, নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে, এই তো আগুন লাগলো, অনেক কিছু হচ্ছে, দুর্ঘটনা ঘটলো, তাহলে এবার দুর্ঘটনা থেকে বাঁচার উপায়। তাহলে এবার কি, এবার দেখতে হবে আমাদের সেফটি, তাই তো। সেফটি কি জিনিস, তো দ্য লিটারেরি মিনিং অফ ওয়ার্ড সেফটি ইজ টু বি সেফ, মানে নিরাপত্তা শব্দের আভিধানিক অর্থ হলো নিরাপদ হওয়া, মানে বিং সেফ ফ্রম এনি আনওয়ান্টেড accidental accident which affects any person or the environment around him is called safety. মানে যে কোনো মানে আকাঙ্ক্ষিত দুর্ঘটনা
দুর্ঘটনাজনিত দুর্ঘটনা থেকে নিরাপদ থাকা, যা কোনো ব্যক্তি বা তার চারপাশের পরিবেশে প্রভাবিত করে তাকে নিরাপত্তা বলে। তো এই ডেফিনেশন তোমাদের কারোরই আসবে না, জাস্ট সেফটি কি জিনিস সবাই জানো, জাস্ট বলে দিলাম যে মানে হচ্ছে সেফটি মানে হচ্ছে টু বি সেফ, মানে নিরাপদ থাকা বা নিরাপদ হওয়া, ঠিক আছে, বাস এইটুকুই। তো টাইপ অফ সেফটি কি জিনিস, এ হচ্ছে সেলফ সেফটি মানে নিজের নিরাপত্তা, মেশিন টুল সেফটি মানে হচ্ছে যন্ত্রপাতির সেফটি, আর হচ্ছে জেনারেল ওয়ার্কশপ সেফটি মানে হচ্ছে কি ওয়ার্কশপে বা কারখানায় যে সমস্ত সেফটিগুলো, কারখানার সেফটি, ঠিক আছে। এই হচ্ছে সেফটির প্রকারভেদ। তো চলো কিছু তাহলে হচ্ছে সেফটি সাইন দেখা যাক আমাদের। সেফটি সাইন কি কি, তো প্রথমে হচ্ছে প্রহিবিশন সাইন মানে হচ্ছে এগুলো হচ্ছে নিষেধজনক, ঠিক আছে, এগুলোকে নিষেধ করা হচ্ছে। যেরকম এই যে সাইনটা দেখতে পাচ্ছ, বাই দিস সাইন ইট ইজ ফরবিডেন টু ওয়াক অন দ্য ফুট, মানে এই চিহ্ন দ্বারা পায়ে হেঁটে যাওয়া নিষিদ্ধ, ঠিক আছে, এই চিহ্নটার মাধ্যমে। এবার পায়ে হেঁটে যাওয়া নিষিদ্ধ কোথায়, ধরো কোথাও বড় বড় মেশিন যাচ্ছে, ঠিক আছে, যেখান দিয়ে কোনো রকম দেখার কেউ নেই, যে বড় বড় ধরো সাপোজ ধরো কোনো একটা জেসিবি যাচ্ছে বা কিছু, বা বড় ধরো যেই সমস্ত ক্রেনগুলো যাচ্ছে, সেক্ষেত্রে দেখা কিছু নেই, সেখানে সাধারণ মানুষের হেঁটে যাওয়া কিন্তু নিষিদ্ধ, সেই জন্য এই সাইনটা ব্যবহার করা হতে পারে। তারপর দ্বিতীয় সাইনটা দেখো, ধূমপান বা যে কোনো রকমের নগ্ন শিখা নিষিদ্ধ, মানে হচ্ছে স্মোকিং অ্যান্ড নেকেড ফ্লেমস আর প্রহিবিটেড, মানে ধূমপানও করতে পারবে না, কোনো দেশলাই বা কোনো কিছুই জ্বালাতে পারবে না, মানে কোনো রকম ওখানে আগুনের কিচ্ছু চলবে না। তো এটা হচ্ছে হচ্ছে সেটা সাইন, ঠিক আছে, প্রহিবিশন সাইন। তারপর কি, এই দেখো, জল দিয়ে আগুন নেভানো নিষেধ, ঠিক আছে, যেমন ধরো ম্যাগনেসিয়াম এমজি, এতে যদি আগুন লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা জল দিয়ে কিন্তু নেভাই না, তাই না, কারণ ম্যাগনেসিয়াম যখন আগুন জ্বলতে থাকে তখন তাতে এতটা পরিমাণ হিট উৎপন্ন হয় যে H2O অর্থাৎ হাইড্রোজেনকে কিন্তু H+ আর OH মানে হাইড্রোজেনকে কিন্তু H+ আর OH- আয়নে ভেঙে দেয়, দিয়ে সেক্ষেত্রে কি হয়, বাতাসের সাথে হাইড্রোজেন আবার বিক্রিয়া হয়ে হাইড্রোজেন আর হচ্ছে না সরি H আর OH না, এটা হচ্ছে হাইড্রোজেনকে আর অক্সিজেনকে ভেঙে দেয়, তাই তো, ভেঙে দিলে কি হয়, এই যে অক্সিজেনটা এটা বাতাসের থেকে O2 তৈরি করে নেয়, O2 মানে হচ্ছে অক্সিজেন, তাহলে ম্যাগনেসিয়ামের যে আগুনটা জ্বলছিল তাহলে সেটা তো আরো বেশি করে জ্বলতে লাগবে, তাই না। তো এই জন্যই কিন্তু হচ্ছে জল দিয়ে অনেক ক্ষেত্রে আগুন নেভানো নিষেধ। যেমন দেখো এই টেবিলটাই যেমন তুমি দেখতে পাচ্ছ, এই দেখো আগুনে যেমন ধরো অয়েলে যেমন আগুন লেগেছে, তেলে আগুন লেগেছে, সেক্ষেত্রে কিন্তু CO2 এক্সটিংগুইশার ব্যবহার করতে হয়, ঠিক আছে। তারপর ধরো যেরকম এই দেখো গ্যাসিয়াস ফায়ার, যেমন প্রোপেন, বিউটেন, এলপিজিতে আগুন লেগেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা জল ইউজ করব না, আমরা কিন্তু কি ইউজ করব, CO2 বা হ্যালন। তারপরে ধরো ইলেকট্রিক তারে আগুন লেগেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা জল ইউজ করি না, আমরা সেক্ষেত্রে কিন্তু ড্রাই স্যান্ড ইউজ করতে পারি বা CTC, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে। তো এটাই হচ্ছে সাইনটা। আরো কিছু সাইন আছে, চলো দেখা যাক কিছু ম্যান্ডেটারি সাইন। এ দেখো ম্যান্ডেটারি সাইন কিরকম, ওয়্যার প্রোটেকশন ফর হেড, এ দেখো মাথায় একটা টুপি দেওয়া ছবি, এটা হচ্ছে হেড প্রোটেকশনের জন্য। ওয়্যারিং সেফটি হার্নেস বেল্ট, মানে নিরাপত্তা বেল্ট পরতে হবে, এটা হচ্ছে সেটার সাইন। তারপর হচ্ছে ওয়্যার প্রোটেকশন ফর ব্রিদিং, শ্বাসের সুরক্ষার জন্য, ঠিক আছে, মাস্ক পরতে বলছে এখানে, কেমিক্যাল ফ্যাক্টরিতে দেখবে এগুলো দেওয়া থাকে অনেক ক্ষেত্রে। তারপর হচ্ছে ওয়্যার প্রোটেকশন ফর হ্যান্ডস, মানে হাতের সুরক্ষার জন্য গ্লাভস পরতে বলা সাইন এটা। তারপর হচ্ছে শু পরতে বলা হচ্ছে পায়ের সুরক্ষার জন্য। তারপর হচ্ছে প্রোটেকশন ফর হেয়ার, মানে সোনার সুরক্ষার জন্য, মানে কানের সুরক্ষার জন্য,
যাতে হেয়ারিং লস না হয়ে। দেখো হেডফোন টাইপের একটা জিনিস। অনেকে তুমি দেখবে কনস্ট্রাকশন ওয়ার্কার যারা, মানে ধরো বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে বা রাস্তায় খনন কার্য চলছে, সেক্ষেত্রে কিন্তু তারা এই টাইপের হেডফোন কিন্তু, মানে হেডফোনের মতো জিনিসগুলো কিন্তু ইউজ করে। কুশন দেয়া থাকে যাতে বাইরের ওই যেই আওয়াজটা তাদের কানে না পৌঁছায়, বা পৌঁছালেও খুব সামান্য পরিমাণ পৌঁছায়। তাতে কি হবে, তাহলে সারাদিন এই আওয়াজের মধ্যে থাকলে তাদের তো হেডেক হবে, তাই না? মাথা যন্ত্রণা শুরু হতে পারে, মাইগ্রেন হতে পারে। তারপরে দেখো ইউজ অ্যাডজাস্টেবল গার্ডস, মানে সামঞ্জস্যযোগ্য গার্ড ব্যবহার করুন। এই দেখো এটা যেমন হচ্ছে কাঠের মিলে যেমন হচ্ছে গুলো চলে না, মানে হচ্ছে এই কাঠ কাটার যে মেশিনগুলো, সেগুলোকে হচ্ছে অ্যাডজাস্টেবল হচ্ছে গার্ড। মানে ধরো কাঠ কাটাটা হয়ে গেল, সেক্ষেত্রে এই যে এই মানে একটা গার্ডের মতো জিনিস, সেটা এর উপরে দিয়ে দিলে কি হবে, সেটা আর কারোর সঙ্গে সম্পর্কে আসবে না, টাচে আসবে না, তাই তো? তাহলে সেফটিটা বজায় থাকবে। তাহলে এই কটা ছিল হচ্ছে সাইন। আরো কিছু চলো সাইন আছে, সেগুলো দেখে নিই। চলো ওয়ার্নিং সাইন্স আছে কিছু। এই দেখো এটা যেমন দেখো আগুন, রিস্ক অফ ফায়ার, তারপর হচ্ছে রিস্ক অফ ইলেকট্রিক শক। এ দেখো একটা 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 জিগজ্যাগ টাইপের লাইন দিয়ে একটা অ্যারো দেয়া, ঠিক আছে? এটা হচ্ছে রিস্ক অফ শক। তারপর হচ্ছে দেখো একটা মানুষের খুলি দিয়ে দুটো হাড় দিয়ে একটা ক্রস করে দেওয়া, রিস্ক অফ পয়জন, ঠিক আছে? ফর করোসিভ সাবস্টেন্সের জন্য এই টাইপের সাইন ব্যবহার করা হয়। ফর রিস্ক অফ এক্সপ্লোশন এর জন্য এই টাইপের সাইন ব্যবহার করা হয়। রিস্ক অফ ওভারহেড, মানে মাথার ওপরে কিছু জিনিসপত্র আছে তো সেইগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। অর্থাৎ রিস্ক ফর জেনারেল ওয়ার্নিং, এই দেখো একটা ওয়ার্নিং সাইন, এটা তো আমরা অনেকেই দেখেছি, মাঝে মধ্যে কম্পিউটারেও আসে, তাই না? ভাইরাস ঢুকলে ওয়ার্নিং এর সাইন আছে। রিস্ক অফ আয়োনাইজিং রেডিয়েশন, রেডিয়েশনের সাইন এরকম। ফর রিস্ক ফর লেজার বিম, এটা হচ্ছে লেজার বিমের রিস্কের জন্য, এটা হচ্ছে সাইন। তো সাইনগুলো এখানে খুব ভালোভাবে নেই, বুঝলে, এখানে বোঝা যাচ্ছে না। তো তোমরা একটা কাজ করো, এই সাইনগুলোকে একটুখানি অনলাইনে সার্চ করে বা গুগলে সার্চ করে দেখো। এবার সব ছবি তো আমরা এখানে আটকাতে পারি না, বা সব ছবি লাগালে তো সেক্ষেত্রে অনেক সময় কপিরাইটের বা লাইসেন্সিং এর সব অনেক প্রবলেম থাকে। তো তোমরা একটুখানি সাইনগুলো দেখে নিও, বুঝলে? তো এই সাইনগুলো থেকেও মানে কিছু কিছু কোশ্চেন এসছে। তো এইগুলোই এনাফ, কিন্তু তাও একবার দেখে নিও। সাইন এর বেশি লাগবে না, যে কটা দেয়া আছে সাইন এখানে সেগুলোই একবার করে একটুখানি চেক করে নিও, বুঝলে তো? আর কিছু আসার কথা না। আর এই টাইপের সাইনগুলো সাইন থেকে বিগত বছরে একটা দুটো করে কোশ্চেন এসছে, আসেনি তাই না, এসেছে বলে সাইনগুলো এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে আর কিছু সাইন আছে। ইনফরমেশন সিম্বল, ঠিক আছে? এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসে। দেখো ফার্স্ট এড অ্যাভেলেবেল, আমরা তো একটু আগে দেখেছিলাম ফার্স্ট এড বক্স, মনে আছে? চলো ফার্স্ট এড বক্সটা একবার দেখে আসি, প্রথমের দিকে যাই। এই দেখো ফার্স্ট এড বক্স, ফার্স্ট এড বক্সের উপরে এই সাইনটা দেয়া ছিল, এই যে গোলের ভিতরে একটা ক্রস। তো এটা হচ্ছে ফার্স্ট এড বক্সের সিম্বল, ঠিক আছে? এই যেটা ফার্স্ট এড বক্স। তারপরে হচ্ছে এক্সিট ডোর। এই এক্সিট ডোরটা তোমরা দেখতে পাবে অনেক সময় এমার্জেন্সি এক্সিট ডোর, যেমন দেখবে মলে টলে দেখবে লাগানো থাকে যে এমার্জেন্সি এক্সিট ডোর, বা স্কুল কলেজে বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এও দেখবে দেয়া থাকে, ঠিক আছে? ফ্লাইটেও থাকে অনেক সময়, তো ফ্লাইটে কোনোদিন চড়িনি তো সেক্ষেত্রে বলতে পারবো না। তো তারপরে হচ্ছে এমার্জেন্সি ফোন, এটা হচ্ছে এমার্জেন্সি ফোনের সাইন। তারপর হচ্ছে ওয়েটিং প্লেস, তারপর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো তো স্টেশনে দেখা যায়, স্টেশনে দেখা যায় ওয়েটিং প্লেস, ড্রিঙ্কিং ওয়াটার এগুলো দেয়া থাকে, ঠিক আছে? তো এইগুলো ছিল হচ্ছে ইনফরমেশন সিম্বল। ইনফরমেশন সিম্বল থেকে কিন্তু এই দেখো ফার্স্ট এডের কিন্তু এটার থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? এই যে ফার্স্ট এড বক্সের কিন্তু বাইরে যে কালারটা সেটা হতে হবে হোয়াইট, আর যে এই যে ক্রস যেটা, এই ক্রসটা হতে হবে কিন্তু লাল কালারের, ঠিক আছে? মানে এটা একটু কালার করেই দিই, দেখতে ভালো লাগবে, একটু বুঝে নিও। এটা একটুখানি ক্রস টাইপের করা আছে, এটা লাল কালারের হবে, ঠিক আছে? এরকম ইয়ে থাকে না, এগুলো ক্লিয়ার থাকে, জাস্ট বোঝার জন্য এটাকে একটু কালার করে দিলাম।
তারপরে চলো নেক্সট জাস্ট আমাদের লাস্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে সফট স্কিল। সফট স্কিল কি? এ ন্যাচারালি ডেভেলপ স্কিল ইন আর্টিসান দ্যাট ইউজুয়ালি সরি ইজ ইউজফুল ইন অ্যান এমার্জেন্সি। মানে এমার্জেন্সির ক্ষেত্রে যেই স্কিলগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, এগুলো ন্যাচারালি মানে নর্মালি ডেভেলপ হয় মানুষের মধ্যে। সেগুলো মানুষ বলতে এখানে যারা ফ্যাক্টরি ওয়ার্কার তাদের মধ্যে, বা সেগুলোকে হচ্ছে আমরা সফট স্কিল বলে থাকি। তো এখানে একটা জিনিস আছে কি, 5S কনসেপ্ট অফ সফট স্কিল। তো 5S কনসেপ্টটা কি? দ্য 5S কনসেপ্ট ইজ অ্যান কম্বিনেশন অফ জাপানিজ ওয়ার্ড। তো 5টা জাপানিজ ওয়ার্ডের কম্বিনেশন। তো কোথাকার কিসের ওয়ার্ড? তো জাপানিজ ওয়ার্ড। এটা মনে রাখবে, 5S কনসেপ্টের এগুলো কিসের ওয়ার্ড? জাপানিজ ওয়ার্ড। আন্ডার স্কিল ট্রেনিং অ্যাটেনশন শুড বি পেড টু দ্য ফলোয়িং 5 ওয়ার্ডস উইথ দ্য লেটার এস। ঠিক আছে? দেয়ার শুড বি পুট ইনটু প্র্যাকটিস সাচ অ্যাজ, কি কি সেই 5টা এস? শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, আর হচ্ছে সাস্টেইন। এই দেখো, শর্ট, সেট ইন অর্ডার, শাইন, সাস্টেন। এটা সার্কুলার ওয়েতে দেওয়া হয়েছে। দেখো মাঝখানে হচ্ছে সরি এটা স্ট্যান্ডার্ডাইজেশন, আর মাঝখানে দেখো সাস্টেনটা দেওয়া হয়েছে। তো এটা ছিল 5S কনসেপ্ট অফ সফট স্কিল। ঠিক আছে? তো এটা থেকেও কোশ্চেন আসে, এই 5টা এস কি কি সেটা শুধু মনে রাখবে। আর সেভাবে কোশ্চেন আসে না 5S কনসেপ্ট থেকে, জাস্ট এইটুকু মনে রাখবে 5টা এস কি, শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, সাস্টেন। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে, 2-3 বার দেখবে, মনে থেকে যাবে এই 5টা এস। ঠিক আছে? তাহলে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ চ্যাপ্টারটা তাহলে হলো, থিওরিটা শেষ হলো। নেক্সট দিন তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিছু করাবো, আর যদি কিছু কোয়েশ্চেন মনে হয় যে আসতে পারে, সেক্ষেত্রে সেই কোয়েশ্চেনগুলো যদি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি ইম্পর্টেন্ট মনে হয়, সেগুলো করিয়ে দেবো। ঠিক আছে? তাহলে সবার দিন খুব ভালো কাটুক। চলো টাটা, জয় হিন্দ।